কলকাতার একাল বলুন বা সেকাল, বাঙালির দুর্গাপুজো সব সময়ই ছিল গ্র্যান্ড। তবে 18 কিংবা 19 শতকের কলকাতার দুর্গাপুজো মানেই শুধু দেবীর আরাধনা নয়, তা ছিল সাহেব সুবোদের জন্য এক রঙিন আসর। সেকালের পুজো যতটা ছিল বাঙালির, ঠিক ততটাই ছিল কোম্পানির সাহেবদের। বাবুদের রাজকীয় আমন্ত্রণ, বিদেশি খাবার দাবার, বাইজিদের নাচ গান, সব মিলিয়ে দুর্গাপুজো তখন হয়ে উঠত সাহেবদের সবচেয়ে উপভোগ্য একটা উৎসব। আজকের ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব সেকালের কলকাতার দুর্গোৎসবের চিত্র, যেখানে একদিকে ছিল দেবীর পুজো আর অন্যদিকে সাহেবদের জন্য জাঁকজমক, আনন্দ আর আড্ডা। চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্প। শুরুর দিকে বাঙালির কোনো অনুষ্ঠানেই সাহেবদের প্রবেশাধিকার ছিল না। সে সময় উৎসব অনুষ্ঠান তো দূরের কথা, ইংরেজ সাহেবদের ছায়া মারাতো না এদেশের লোকেরা। একবার দোল উৎসবে কলকাতার সাবর্ণ রায়চৌধুরীর বাড়িতে প্রবেশ করা নিয়ে সাহেবদের সাথে রায়চৌধুরীদের নায়েবের বেজায় একচোট বিবাদ বাঁধে। কোনোভাবেই সেবার রায়চৌধুরী বাড়িতে প্রবেশাধিকার মিলল না সাহেবদের। এই ঘটনা মোটামুটি 16 শতকের মাঝামাঝি সময়ের। সে সময় দুর্গাপুজোর জাঁকজমক ততটা ছিল না। মাটির আটচালার ওপর গোল পাতার ছাউনি দিয়ে দেবীর পুজো হতো। তবে পলাশির যুদ্ধের পর এই চিত্র একেবারেই বদলে যায়। সম্ভ্রান্ত বাঙালি সমাজে দুর্গাপুজোর আড়ম্বর আর সেই পুজোয় উগ্র সাহেব প্রীতি দুটোই একেবারে অন্য রূপ নিয়েছিল। সিরাজউদ্দৌলার মৃত্যুর পর ইংরেজদের বিজয় উপলক্ষে বেশ ঘটা করে দুর্গোৎসব করেন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র আর শোভাবাজার রাজবাড়ির আদিপুরুষ রাজা নবকৃষ্ণদেব। দুর্গাপুজোয় যে এনাদের মূল উদ্দেশ্য ছিল এমনটা কিন্তু মোটেও নয়। আসল কারণ হলো ইংরেজদের মনোরঞ্জন করে নিজেদের একটু উন্নতি সাধন মাত্র। ইংরেজ সার্জন এবং প্রখ্যাত লেখক হলওয়েল তার বিখ্যাত গ্রন্থ ইন্টারেস্টিং হিস্টোরিক্যাল ইভেন্টসে 1766 সালে দুর্গোৎসব নিয়ে যা লিখছেন, সেটার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, দুর্গাপুজো হলো হিন্দুদের এক মহোৎসব। এ সময় ইউরোপীয় ভদ্রলোকেরা আমন্ত্রণ পত্রে সাড়া দিয়ে উৎসবে যোগ দিতেন। আয়োজকরা মৌসুমি ফলমূল ও পুষ্প দিয়ে তাদেরকে আপ্যায়িত করতেন। আর উৎসব চলাকালীন প্রতিদিন সন্ধ্যায় গান বাজনা ও নৃত্যের আসর বসে, যাতে ইউরোপীয় অতিথিরা অপূর্ব আনন্দ উপভোগ করতেন। শোনা যায় শোভাবাজার রাজবাড়ির পুজো দেখতে লর্ড ক্লাইভ এবং আরও গণ্যমান্য ইংরেজ কর্তারা সপরিবারে আসতেন। শুধু কি আর আসতেন, ঘটা করে কড়কড়ে 100 টাকা দক্ষিণা দিয়ে রাজবাড়ির পুজোয় অংশগ্রহণ করতেন তারা। সাহেবদের জন্য বিস্তর খানাপিনা, বরফ সহযোগী সুরাপান আর বিভিন্ন আমোদ প্রমোদের ব্যবস্থা হতো। শোনা যায় উইলসন হোটেল থেকে বিদেশি খাবার দাবার ও পানীয় যেত সাহেবদের জন্য। এরপর ধীরে ধীরে কলকাতার বড় লোকদের মধ্যে দুর্গাপুজো করার একটা হিড়িক ওঠে। 1792 খ্রিস্টাব্দের ক্যালকাটা ক্রনিক্যাল পত্রিকাতে প্রাণকৃষ্ণ সিংহ, দর্পনারায়ণ ঠাকুর, দ্বারকানাথ ঠাকুর প্রমুখ বিত্তশালীদের নাম পাওয়া যায়, যারা বেশ ঘটা করে সে সময় নিজ বাসভবনে দুর্গোৎসব আয়োজন করতেন। ইংরেজ রাজপুরুষরা তো বটেই, শোনা যায় মুসলমান থেকে শুরু করে আর্মেনিয়ান ও জিউস সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরাও নাকি আমন্ত্রিত হতেন সেই সব বাড়িতে। পুরনো কলকাতার দুর্গাপুজো নিয়ে ফেনী পার্কেস তার ভ্রমণ বৃত্তান্তের এক জায়গায় লিখছেন, 1820 সালের কলকাতার একটা পুজো বাড়িতে তিনি নিমন্ত্রিত ছিলেন। সেখানে গিয়ে তিনি দেখেন পূজা মণ্ডপের পাশের একটা বড় ঘরে নানা রকম উপাদেয় খাদ্য অঢেল পরিমাণে সাজানো রয়েছে সাহেব অতিথিদের জন্য। সেই খাবার পরিবেশনের দায়িত্ব দেওয়া হয়েছে এক বিদেশি ক্যাটারারকে, নাম মেসার্স গান্টার অ্যান্ড হুপার। খাবার জিনিসের সাথে বরফ আর ফরাসি মদের ব্যবস্থাও ছিল প্রচুর পরিমাণে। মণ্ডপের একপাশে একটা বড় হল ঘরে সুন্দরী বাইজিদের নাচ গান হচ্ছিল। সাহেব আর এদেশীয় ভদ্রলোকেরা চেয়ারে বসে সুরাপান সহযোগে সেই নাচ দেখছিলেন। শোনা যায় দুর্গোৎসবে বাইজিদের নাচ গান প্রথম শুরু করেন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র। তারপর দেখা দেখি শোভাবাজারের রাজা নবকৃষ্ণ দেব আর কলকাতার অন্যান্য অভিজাতরাও তাদের দুর্গাপুজোয় বাইজি নাচের ব্যবস্থা করেন। শোভাবাজার রাজবাড়ির নাচ গানের জলসা সে সময় কলকাতাবাসীর মুখে মুখে ফিরত। সেকালে বাইজিদের চাহিদাও ছিল একেবারে আকাশ ছোঁয়া। কলকাতার এইসব রাজবাড়িতে নাচ গান করে তারা হাজার হাজার টাকা কামিয়ে নিত। আবার এই নর্তকীদের নিয়ে বাবুদের মধ্যে প্রতিযোগিতাও হতো। যে বাবু শ্রেষ্ঠ নর্তকী আনতে পারত, সাহেবদের চোখে তার সোশ্যাল স্ট্যাটাস বাড়ত চড়চড়িয়ে। সে সময় বিখ্যাত অনেক বাইজির নাম পাওয়া যায়, কিন্তু তাদের মধ্যে শ্রেষ্ঠ নর্তকী ছিল নিকি। সাহেবদের কাছে নিকি ছিল প্রধান আকর্ষণ। প্রতি রাতে নাচ গানের জন্য তার পারিশ্রমিক ছিল 1000 টাকা। কলকাতার অভিজাতদের কাছে 1000 টাকা খরচ করা এমন কিছু ব্যাপার ছিল না, কিন্তু সমস্যা হতো নিকিকে পাওয়া নিয়ে।
সেকালে এতটাই ছিল তার ডিমান্ড। সে সময়কার ইংরাজি পত্রিকাগুলোতে নিকি ছিল আলোচনার মূল বিষয়বস্তু। 1816 খ্রিস্টাব্দের একটা ইংরেজি সংবাদপত্রে নিকি আর আশ্রুন নামের দুই বিখ্যাত নর্তকীকে নিয়ে সাহেব সমাজের উচ্ছ্বসিত প্রশংসা করতে দেখা যায়। 1819 খ্রিস্টাব্দের ক্যালকাটা জার্নালে বিজ্ঞাপন দিয়ে জানানো হয় সেই বছর দুর্গাপুজোতে নিকি মহারাজা রামচন্দ্র রায়, বাবু নীলমণি আর বোষ্টম দাস মল্লিকের বাড়িতে নাচ গান করে অতিথিদের আপ্যায়িত করবে। 1823 খ্রিস্টাব্দের একটা পত্রিকাতে দেখা যায় সেই বছর পুজোতে রাজা রামমোহন রায়ের মানিকতলার বাড়িতে নাচ গান করে নিকি। সে সময় আর কোনো নর্তকী নিকির সমতুল্য ছিল না। তার সুরেলা কণ্ঠ আর নৃত্যভঙ্গিতে একেবারে মাতোয়ারা হয়ে থাকতেন ইংরেজ থেকে শুরু করে বাঙালি বাবুরা। নিকি ছাড়াও অন্যান্য প্রসিদ্ধ বাইজিদের মধ্যে অন্যতম ছিল বেগম চান। তার সুরের মূর্ছনায় ইংরেজ সাহেবরা অবধি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বাহবা দিতেন। আর একজন প্রসিদ্ধ বাইজি ছিল হিঙ্গন। তার কালো হরিণ চোখ আর সুমিষ্ট কণ্ঠের আবেশে শ্রোতারা একই আসরে ঘন্টার পর ঘন্টা মোহিত হয়ে গান শুনতেন। তবে শুধুমাত্র বাইজিদের নাচ গান নয়, পুরনো কলকাতার দুর্গাপুজো নিয়েও বাবুদের মধ্যে চলত দারুণ রেষারেষি। অনেক সাহেবের লেখা থেকে জানা যায় সে সময় কলকাতার বড়লোকেরা দুর্গাপুজোয় বেহিসাবি খরচ করতে একটুও কুণ্ঠিত হতেন না। বিশ্বাস করা কঠিন, সেকালের একজন বাবুরা নাকি তাদের দুর্গাপুজোয় 5-6 লক্ষ টাকাও খরচ করে বসতেন। শুধুমাত্র পুজো নিয়ে নয়, প্রতিমা নিয়েও কম রেষারেষি ছিল না বাবুদের মধ্যে। দশমীর দিন কলকাতার সমস্ত সম্ভ্রান্ত পরিবারের প্রতিমা নিয়ে আসা হতো বালখানার মাঠে। সেখানে সাধারণ কলকাতাবাসীর সাথে সাহেবরাও আসতেন প্রতিমা দর্শনে। রং মশালের আলোতে ঝলমল করে উঠত প্রতিমাগুলো, আর সেই আলোতেই বিচার করা হতো সেই বছরের শ্রেষ্ঠ প্রতিমা কোনটি। বিচারে শ্রেষ্ঠ বলে গণ্য হতো যে প্রতিমা, সেই বাবুর সামাজিক মর্যাদা তো বাড়তই, তার সাথে যে মৃৎশিল্পী সেই প্রতিমা বানিয়েছে তাকেও পুরস্কৃত করা হতো। সে সময়কার কুমোরটুলিতে ইংরেজ মৃৎশিল্পীরাও প্রতিমা গড়তেন। এমন একজন খ্রিস্টান মৃৎশিল্পী ছিলেন অ্যান্টনি সাহেব। একবার কলকাতার কোনো এক রাজবাড়ির প্রতিমা গড়ার দায়িত্ব পড়েছিল এই সাহেবের উপর। সে বছর বালখানার মাঠে তার তৈরি প্রতিমাই শ্রেষ্ঠ প্রতিমা বলে নির্বাচিত হয়। রাজা বাহাদুর নাকি বেজায় খুশি হয়ে নিজের গলা থেকে বহুমূল্য মুক্তোর মালাটি খুলে পরিয়ে দেন অ্যান্টনি সাহেবকে। এমনই জমকালো ছিল সেকালের কলকাতার দুর্গোৎসব। শোনা যায় সে সময় দাঁ পরিবারের সদস্যরা নাকি দুর্গাপুজোর 4টে দিন প্রতি ঘন্টায় কাপড় বদলে নতুন নতুন কাপড় পরত। সোনা ও রূপোর তৈরি প্রতিমার সাজ আনা হতো বিলেত থেকে। ডাকযোগে দাঁ বাড়িতে আসতো সেই সব বহুমূল্য সাজ। সেই থেকেই নাকি ডাকের সাজ কথাটি শুরু। কলকাতার মিত্র বাড়িতে নাকি দুর্গাপুজো উপলক্ষে জিলিপি বানানো হতো, যার এক একটার সাইজ প্রায় রথের চাকার মতো বড়। আর অতিথিদের জন্য মিত্র বাড়িতে দুপুরে রান্না করা হতো 100টি পদ। কলকাতার সেই সব অভিজাত বাড়িতে প্রধান অতিথির আসনগুলো সে সময় ব্রিটিশ কর্তাদের দিয়েই আলোকিত হতো। তবে বাঙালির দুর্গাপুজো ইংরেজদের এহেন আমোদ প্রমোদ সরকার বাহাদুরের তেমন একটা ভালো লাগলো না। 1840 খ্রিস্টাব্দে ব্রিটিশদের জন্য 10 নম্বরই আইন চালু হলো। এই আইনে বলা হয় এখন থেকে কোনো ইংরেজ এদেশীয় পুজো পার্বণ অর্থাৎ দুর্গাপুজো, রাস মেলা, গাজন মেলা প্রভৃতি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না। এতে নাকি বাঙালি তথা ভারতীয় আর ব্রিটিশদের সাংস্কৃতিক আর রাজনৈতিক সংস্কৃতি বিঘ্নিত হচ্ছে। সেই থেকে কলকাতা দুর্গাপুজোয় সাহেবদের আগমন বন্ধ হলো। তবে পুজোর জৌলুস কমল না কোনো অংশেই। দুর্গোৎসব উপলক্ষে যাত্রা, কবিগান, তামাশা এসব আগের মতোই চলতে থাকলো। পুরনো কলকাতার সেই সব ঐতিহ্যের মধ্য দিয়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দিনের পর দিন আরও সমৃদ্ধ আর জাঁকজমকপূর্ণ হয়ে উঠছে। আজকের কলকাতার দুর্গাপুজো শুধুমাত্র বিদেশিদের মনোরঞ্জনের জন্য নয়, এটি বাঙালির আনন্দ, সংস্কৃতি ও ঐতিহ্যকে শ্রেষ্ঠতম রূপে উপস্থাপন করার এক চলমান উদযাপন। আজকের এপিসোডটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে।